4 সপ্তাহের বেশি সময় ধরে ইরান সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বসাল। কমপক্ষে 4টি শক্তি অবকাঠামো ধুলোয় মিশলেও কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আর রিয়াদ কি করলো? ইরানের রাষ্ট্রদূতকে একবার ডাকলো, উদ্বেগ প্রকাশ করলো, সংযম দেখাতে বলল সবাইকে, মানে আক্রমণকারী ও আক্রান্ত দুই পক্ষকে। যেন ঘরে আগুন লাগলে দমকলকে বলা হচ্ছে একটু আস্তে পানি ঢালো। এটা দুর্বলতা নয়, এটা রাজনৈতিক কাপুরুষতা। আর এই কাপুরুষতার মধ্যেই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক জয়। 8 এপ্রিলের যুদ্ধবিরতির পরদিন সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি 5টি উপসাগরীয় দেশে ফোন করলেন। কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও আরব আমিরাত। এই 5 দেশের প্রত্যেককে ইরান সপ্তাহের পর সপ্তাহ আঘাত করেছে। কেউ ফোন ধরল না, শুধু সৌদি আরব ছাড়া। যে দেশ সবচেয়ে বেশি মার খেয়েছে সেই আক্রমণকারীর ফোন তুলল। এর চেয়ে বড় নতজানু হওয়ার দৃশ্য আর কি হতে পারে? আরব আমিরাত কিন্তু ভিন্ন পথ নিল, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো। ইসরায়েলের আয়রন ডোম নিল, পাল্টা হামলা করলো, গোপনে হলো। আর সৌদি আরব বড় ভাই সেজে বসে রইল মাঝখানে, নিরপেক্ষ সালিশির ভূমিকায়, যেন সে আক্রান্ত নয়, বিচার। সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল এর পক্ষে যুক্তি সাজালেন। ইরানের সঙ্গে যুদ্ধে না গিয়ে মোহাম্মদ বিন সালমান আসলে ইসরায়েলের ফাঁদ এড়িয়েছেন। তার দাবি, যুদ্ধে জড়ালে ইসরায়েল একমাত্র শক্তি হিসেবে দাঁড়িয়ে যেত। ইরানের ক্ষমতার প্রতি এই নমনীয়তার পাশাপাশি ইসরায়েলের প্রতি সৌদি আরবের মনোভাব ক্রমে কঠোর হচ্ছে। সোমালিল্যান্ডে ইসরায়েল একজন অনাবাসিক রাষ্ট্রদূত নিযুক্ত করল। কূটনীতির ভাষায় এটা তুচ্ছ ঘটনা। রিয়াদ 13টি আরব ও ইসলামী দেশকে নিয়ে যৌথ নিন্দা জানালো। 2015 থেকে শুরু করে বছরের পর বছর সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছিল। 7 অক্টোবরের পরেও সৌদি কর্তারা বলছিলেন গাজা যুদ্ধ থামলেই স্বাভাবিকীকরণ হবে। কিন্তু 2025 সালের গ্রীষ্মে বদলে গেল দৃশ্যপট। সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সুর বদলালো। এখন দাবি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে কোনো কথাই নেই। যে দাবি রাজনৈতিকভাবে অসম্ভব, সেটাকে শর্ত বানানো মানে আলোচনার দরজাই বন্ধ করে দেয়া। 2026 সালের প্রথম প্রান্তিকে সৌদি বাজেট ঘাটতি রেকর্ড $34 বিলিয়ন। ভিশন 2030 অনেকটাই কাগজে স্বপ্ন হয়ে পড়েছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার পথ মিলছে না। কিন্তু ইরান এই পুরো সমীকরণে লাভবান। শত্রু যদি নিজেই বিভ্রান্ত হয়, নিজেই দ্বিধায় পড়ে, নিজেই সুযোগ ছেড়ে দেয়, তাহলে যুদ্ধ না করেও জেতা যায়। সৌদি আরবের এই দোদুল্যমান নীতি তেহরানের জন্য সোনায় সোহাগা। একদিকে হামলা করো, অন্যদিকে ফোন করো। রিয়াদ দুটোতেই সাড়া দেয়। সৌদি আরবের নেতৃত্ব এখন এমন বন্ধুর মুখোমুখি হতে ভয় পাচ্ছে ইরানের, ভয় পাচ্ছে নিজের দুর্বলতার আয়নার। আর সেই ভয়ের সুযোগ নিয়ে ইরান তার আঞ্চলিক দাপট পাকা করছে, একটি ক্ষেপণাস্ত্র না ছুড়ে, শুধু ফোনের ওপারে থেকে। উপসাগরের বুকে যখন আগুন জ্বলছে, তখন কে মিত্র আর কে শত্রু সেই হিসাব মেলানো ভার। ইরানের প্রায় 3000 ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুবাই আর আবুধাবির আকাশ ছিঁড়ে পড়েছে। বন্দর, বিমানবন্দর, হোটেল, টাওয়ার কিছুই রেহাই পায়নি। সংযুক্ত আরব আমিরাত রাতারাতি রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু সেই ঘর পোড়া মানুষ শুধু ছাই গনে নিয়ে পাল্টে আঘাত করেছে, চুপিসারে, আড়ালে, কাউকে না জানিয়ে। এই হলো মধ্যপ্রাচ্যের আসল চেহারা। ওয়াল স্ট্রিট জার্নাল পর্দা সরিয়ে দিয়েছে। রিপোর্ট বলছে, সংযুক্ত আরব আমিরাতে এই যুদ্ধে নীরব দর্শক ছিল না। সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরানের মাটিতে। পশ্চিমা যুদ্ধবিমান ও অত্যাধুনিক নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করে এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরের লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সেই হামলায় বিশাল আগুন লেগেছিল। শোধনাগারের বড় অংশ মাসের পর মাসের জন্য অকেজো হয়ে পড়েছে। আমিরাত একটিও কথা বলেনি, স্বীকার করেনি, অস্বীকারও করেনি। কিন্তু যে বিষয়টি আরো চমকে দেওয়ার মতো, সেটি হলো এই হামলা হয়েছিল ঠিক সেই সময়ের কাছাকাছি যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন। একদিকে শান্তির কথা, অন্যদিকে লাভান দ্বীপে ধোঁয়া উঠছে। এই দুমুখ খেলার নাম আধুনিক কূটনীতি। মোহাম্মদ বিন জায়েদের হিসাব মেলেনি। ইরান যখন প্রথম আঘাত করে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সৌদি আরব ও কাতারকে একজোট করতে ছুটেছিলেন। তার হিসাব ছিল সহজ, উপসাগরীয় দেশগুলো একসঙ্গে দাঁড়ালে ইরান দুবার ভাববে, সবাই মিলে পাল্টা মারলে ইরানের ঘুম ছুটে যাবে। কিন্তু রিয়াদ নাকচ করে দিল। কাতার পিছিয়ে গেল, বাহরাইন ও কুয়েত সৌদি আরবের পথ ধরল। ওমান তো আগে থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকায়। কেউ কেউ মোহাম্মদ বিন জায়েদকে সরাসরি বলে দিয়েছে, এটা আমাদের যুদ্ধ নয়। আঘাতের পর আঘাত সামলে একা দাঁড়িয়ে থাকা আমিরাতের জন্য এই বার্তা ছিল কানে গরম সীসা ঢালার মতো। রিয়াদ আমিরাতের যৌথ হামলার প্রস্তাবকে উস্কানিমূলক বলে উড়িয়ে দিয়েছে। তারা বেছে নিয়েছে শুধু প্রতিরক্ষামূলক অবস্থান, কূটনীতি ও ঢাল তলোয়ার নয়। এই কৌশলগত বিভেদ সৌদি আমিরাত সম্পর্কে আগে থেকে যে ফাটল ছিল, তাকে ফাটিয়ে খাদে পরিণত করেছে।
কাতার পরিস্থিতি আরো জটিল। রাশ লাফান গ্যাস টার্মিনালে ইরানের হামলার পর দোহায় ক্ষণিকের জন্য পাল্টা আঘাতের কথা ভাবা হয়েছিল, কিন্তু শেষমেশ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে সংঘর্ষ নয়, মধ্যস্থতা। তাদের LNG রপ্তানি আর বিদেশি সামরিক ঘাঁটি ইরানের নিশানায়, তাই আগুনে ঘি না ঢালাই ইসরায়েল। নেতানিয়াহুর গোপন সফর। এই যুদ্ধের আরেকটি অধ্যায় এখন সামনে এসেছে, যা এক বিস্ময়। অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। পর্দার আড়ালে ইসরায়েল ও আমিরাত যে কত গভীরে হাত মিলিয়েছে, এই তথ্যগুলো তারই ছবি আঁকছে। ইসরায়েল শুধু কূটনীতিই করেনি, আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে আমিরাতে। আব্রাহাম চুক্তির পর এটাই দুই দেশের সবচেয়ে বড় প্রত্যক্ষ প্রতিরক্ষা সহযোগিতা। এপ্রিলের শেষে আমিরাত সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোট থেকে বেরিয়ে গেছে। এখন শোনা যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC থেকেও সরে আসার কথা ভাবছে আবুধাবি। গোয়েন্দার চোখে গোয়েন্দাগিরির ফাঁদ পাতা হয়, এই সত্য আমেরিকা হাড়ে হাড়ে টের পেয়েছে মনিকা উইটের কাণ্ডে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশনের কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার, অর্থাৎ যার কাজই ছিল শত্রুর চর ধরা, সেই মনিকা উইট নিজেই হয়ে গেলেন ইরানের সবচেয়ে মূল্যবান সম্পদ। 2013 সালে তেহরানে পালিয়ে যাওয়ার এক দশকেরও বেশি সময় পরে FBI এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করে তাকে খুঁজছে। কিন্তু এই খোঁজাখুঁজির পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ কাহিনী। কিভাবে ইরান নিজের শত্রুর ঘর থেকেই তুলে আনলো সবচেয়ে ধারালো অস্ত্র। মনিকা উইট কোনো সাধারণ কর্মকর্তা ছিলেন না। 2003 থেকে 2008 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের একাধিক অতি গুরুত্বপূর্ণ মিশনে তিনি দায়িত্ব পালন করেছেন। আমেরিকার গোয়েন্দা জগতের ভেতরের খবর, গোপন তথ্য সংগ্রহ পদ্ধতি, এজেন্টদের পরিচয় সবকিছুই ছিল তার নখদর্পণে। দর্পণে। এই মানুষটাকেই ইরান সুকৌশলে নিজেদের দলে টেনে নিয়েছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স 2019 সালে অভিযোগ করেছিলেন ইরান অত্যন্ত সুচিন্তিতভাবে মনিকাকে নিজেদের পক্ষে নিয়ে এসেছে। 2012 থেকে 2015 সালের মধ্যে তিনি ইরানি গোয়েন্দাদের সাথে লিপ্ত হন এবং আমেরিকার জাতীয় প্রতিরক্ষার সাথে সম্পর্কিত অতি গোপনীয় নথি ও তথ্য সরবরাহ করেন। শুধু তাই নয়, একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় ফাঁস করে দেন তিনি, যার ফলে সেই কর্মকর্তার জীবন সরাসরি হুমকির মুখে পড়ে। মনিকাকে ইরান যেভাবে কাজে লাগিয়েছে সেটাই তেহরানের কৌশলী মাথার সবচেয়ে বড় প্রমাণ। তেহরানে পালিয়ে যাওয়ার পর ইরানি কর্মকর্তারা তাকে বসিয়ে রাখেনি, ঘরবাড়ি দিয়েছে, কম্পিউটার সরঞ্জাম দিয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। শুধু একটাই শর্তে, কাজ চালিয়ে যাও। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ইরানের এই দক্ষতা চমকে দেওয়ার মতো। যখন পুরো পশ্চিমা দুনিয়া ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছিল, তখন তেহরান চুপচাপ শত্রুর ঘরের ভেতর থেকেই গড়ে তুলছিল নিজের প্রতিরক্ষার ঢাল। মনিকা উইট সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল পালক। আমেরিকার সবচেয়ে গোপনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ কর্মসূচি ফাঁস হয়ে গেছে তেহরানের কাছে। অর্থাৎ আমেরিকা কিভাবে ইরানের উপর নজর রাখে, কোথায় তার এজেন্ট আছে, কি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে, সবকিছুর মানচিত্র এখন তেহরানের হাতে। এই সুবিধা অর্থে কেনা যায় না, অস্ত্র দিয়ে জেতা যায় না। এটা পাওয়া যায় কেবল সঠিক মানুষকে সঠিক সময়ে পাশে পাওয়ার মাধ্যমে। এক দশকেরও বেশি সময় পরে FBI এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করছে। ওয়াশিংটনে কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল ওয়াইরজবেকি বলছেন FBI তাকে ভুলে যায়নি, কিন্তু এই কথা বলতে বলতে স্পষ্ট হয়ে যাচ্ছে আসল সত্যি, FBI তাকে ধরতে পারছে না। ইরানের সংকটময় মুহূর্তে এই ঘোষণার সময়কাল কিন্তু কাকতালীয় নয়। মার্কিন ইসরায়েলি যুদ্ধের পর ইরানের ভেতরের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন হয়তো ওয়াশিংটন ভাবছে এই সুযোগে মনিকার কোনো তথ্য পাওয়া যাবে কিংবা ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করা যাবে। কিন্তু তেহরান এই চাল আগেই বুঝে নিয়েছে। মনিকার কোনো আইনজীবী আছেন কিনা তা এখন অস্পষ্ট, কারণ তার সেই প্রয়োজনও নেই। ইরানের ছত্রছায়ায় তিনি এখন নিরাপদ। আমেরিকার পুরস্কারের টাকা তার কাছে পৌঁছানোর কোনো পথ নেই। সামনে আমেরিকা, পাশে ইসরায়েল। আর এখন জানা গেল যাকে প্রতিবেশী মনে করত সেই সংযুক্ত আরব আমিরাতও গোপনে পেছন থেকে ছুরি মেরেছে। 3 দিক থেকে আগুন। তবে ইরান মাথা নোয়ায়নি, ভাঙেনি, বরং বলছে আরও একবার আঘাত করলে আমরা পারমাণবিক অস্ত্রের দোরগোড়া পেরিয়ে যাব। ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করেছে এক চাঞ্চল্যকর তথ্য। এপ্রিলের শুরুতে যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন, ঠিক সেই সময় সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালিয়েছে। বিশাল আগুন লেগেছে, কয়েক মাসের জন্য শোধনাগার বন্ধ হয়ে গেছে। আমিরাত স্বীকার করেনি, পেন্টাগন মন্তব্য করেনি, হোয়াইট হাউস চুপ।
কিন্তু প্রমাণ কথা বলে। গবেষকরা ছবি শনাক্ত করেছেন ফরাসি মিরাজ যুদ্ধ বিমান এবং চীনা উইংলুং ড্রোন। এই দুটো অস্ত্রই আমিরাতের ভান্ডারে আছে, আর আমিরাতের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী। অত্যাধুনিক F-16 নজরদারি ড্রোন, রসদ ব্যবস্থাপনা। একজন অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বলেই দিয়েছেন, এত সক্ষম বিমান বাহিনী রেখে চুপ করে থাকবে কেন? ইরান ইতিমধ্যেই উপসাগরীয় দেশগুলোর ওপর চালিয়েছে ভয়ঙ্কর পাল্টা হামলা। শুধু UAEর দিকেই ছোড়া হয়েছে 2800 এর বেশি ক্ষেপণাস্ত্র আর ড্রোন। সংখ্যা শুনলেই বোঝা যায় এটা কোনো সতর্কবার্তা ছিল না, এটা ছিল সরাসরি চ্যালেঞ্জ। এখানে ইরান যেন সেই বাঘ যাকে কোণঠাসা করা হয়েছিল, আর সে এবার দাঁত নখ বের করে লড়াই নেমেছে। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে এই হামলাগুলো, যা UAEর অর্থনীতি, পর্যটন আর বিমান চলাচলকে কাঁপিয়ে দিয়েছে ভেতর থেকে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এতটা আক্রমণাত্মক? উত্তরটা লুকিয়ে আছে কৌশলে। যুদ্ধের শুরুতে উপসাগরীয় দেশগুলো বলেছিল তারা নিরপেক্ষ থাকবে, নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। কিন্তু বাস্তবের খেলায় দেখা গেল ভিন্ন চিত্র। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তারা কার্যত একপাশে দাঁড়িয়ে গেল। ইরান সেটা বুঝেছিল, আর তাই চোখের বদলে চোখ নীতিতে শুরু হয় পাল্টা আঘাত। ইরান চেয়েছিল একটা বার্তা দিতে, যে কেউ যদি তার বিরুদ্ধে যায় তাকে মূল্য দিতে হবে। এখানে ইরান উঠে আসে নায়কের আসনে, কারণ সামরিক শক্তির বিচারে UAE অনেক ছোট। কিন্তু তবুও যদি সত্যি তারা ইরানের মাটিতে হামলা চালিয়ে থাকে, তাহলে সেটা প্রমাণ করে ইরান এমন এক শক্তি যাকে সরাসরি মোকাবিলা করার সাহস খুব কম দেশেরই আছে। তাই যুদ্ধটা হচ্ছে ছায়ায়, পর্দার আড়ালে। বিশ্লেষকরা বলছেন এটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়। কারণ কোনো আরব দেশ সরাসরি ইরানে হামলা চালালে সেটা শুধু সামরিক ঘটনা নয়, এটা কূটনৈতিক ভূমিকম্প। ইরান এখন চেষ্টা করবে এই ফাটল আরো বড় করতে, আরব দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে। কারণ একতা যেখানে শক্তি, বিভক্তি সেখানে দুর্বলতা। এই পুরনো সত্যটা ইরান খুব ভালো করেই জানে। আরেকটা রহস্যও সামনে এসেছে। মার্চ মাসে ইরানের আকাশে দেখা যায় অচেনা যুদ্ধ বিমান। পরে বিশ্লেষণে ধরা পড়ে সেগুলো মিরাজ ফাইটার জেট আর উইংলুং ড্রোন। এই দুই অস্ত্রই ব্যবহার করে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে আবারও নতুন খেলার ইঙ্গিত। নীরবতার আড়ালে চলছে গোপন লেনদেন, আর সেই গল্পে উঠে আসছে এক অদম্য শক্তির নাম ইরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি, রাশিয়া নাকি গোপনে ইরানকে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহের ছক কষছে। কিন্তু এখানে গল্পটা শুধু অস্ত্রের নয়, এটা শক্তির ভারসাম্য বদলে দেওয়ার গল্প। নদীর স্রোত বুঝে নৌকা চালানো। এই পুরনো বাগধারাকে যেন বাস্তবে রূপ দিচ্ছে তেহরান। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্টের হাতে আসা এক গোপন নথির বরাতে বলা হয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU একটি 10 পৃষ্ঠার পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনায় ইরানকে প্রায় 5000 স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন এবং দীর্ঘ পাল্লার স্যাটেলাইট চালিত ড্রোন দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই ড্রোন কোনো সাধারণ অস্ত্র নয়, এগুলো যেন নীরব ঘাতক। চোখে চোখ যায় না, কিন্তু আঘাত করে নিখুঁতভাবে। বিশেষজ্ঞদের মতে এই ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তি যুদ্ধের খেলার নিয়মই বদলে দিতে পারে। কারণ এগুলো রেডিও সিগন্যালের উপর নির্ভর করে না, চিকন তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এগুলোকে জ্যাম করা বা মাঝপথে থামানো প্রায় অসম্ভব। চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু এখানে প্রতিপক্ষের সেই সুযোগটুকুও নেই। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে রাশিয়া, আর এখন সেই শক্তি যদি ইরানের হাতে যায়, তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। আর এখানেই ইরানের আসল শক্তির প্রকাশ। তারা শুধু অস্ত্র নিচ্ছে না, তারা ভবিষ্যতের যুদ্ধের ভাষা শিখছে। তারা প্রস্তুত হচ্ছে এমন এক লড়াইয়ের জন্য যেখানে প্রযুক্তি হবে শেষ কথা। যার হাতে লাঠি তারই মাটি। এই প্রবাদকে নতুন রূপ দিচ্ছে তেহরান, যেখানে লাঠির জায়গা নিয়েছে অত্যাধুনিক ড্রোন। প্রতিবেদনে আরও উঠে এসেছে এক চমকপ্রদ পরিকল্পনা। এই ড্রোন পরিচালনার জন্য দক্ষ অপারেটর তৈরি করতে চায় মস্কো। রাশিয়ায় অধ্যয়নরত প্রায় 10,000 ইরানি শিক্ষার্থী এবং সিরিয়ায় আলাউইদ সম্প্রদায় থেকে অনুগতদের বেছে নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। এ যেন এক ঢিলে দুই পাখি, অস্ত্র দেয়া আবার তা চালানোর হাতও গড়ে তোলা। যদিও এখনো নিশ্চিত নয় এই ড্রোনগুলো ইতিমধ্যেই ইরানে পৌঁছেছে কিনা, তবে লেবাননের হিজবুল্লাহর হাতে এই প্রযুক্তির উপস্থিতির আভাস বিশ্লেষকদের চোখে ধোঁয়ার মতো ভাসছে। আর সবাই জানে, যেখানে ধোঁয়া সেখানে আগুন। এই সমীকরণে ইরান শুধু একজন খেলোয়াড় নয়, সে হয়ে উঠছে খেলাটির নিয়ন্ত্রক। ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা যে ছায়া ফেলাচ্ছিল, তা এখন নতুন এক বাস্তবতায় রূপ নিচ্ছে। সেই অভিজ্ঞতা থেকেই তেহরান শিখাচ্ছে, সময় থাকতে বাঁশ না কাটলে ঝড়ে ঘর ভাঙে।
রাশিয়া ও ইরানের এই সম্ভাব্য সামরিক সহযোগিতা আসলে একটি বড় বার্তা বহন করছে। এটি শুধু অস্ত্রের লেনদেন নয়, এটি এক ধরনের কৌশলগত জোট যা মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র নতুন করে আঁকতে পারে। আজকের এই বিশ্বে যেখানে প্রতিটি আকাশপথ নজরবন্দি, প্রতিটি সমুদ্রপথ ঝুঁকিপূর্ণ, সেখানে ইরান নিজেকে গড়ে তুলছে এক অদম্য প্রতিরোধ শক্তি হিসেবে। তারা জানে মাথা নত করলে আঘাত বাড়ে, তাই তারা মাথা তুলে দাঁড়িয়েছে। একদিকে মার্কিন রণতরী, অন্যদিকে সৌদি আমিরাতের উদ্বিগ্ন দরবার, আর মাঝখানে তেহরান দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, বুক চিতিয়ে যেন সিংহের গুহায় ঢুকে পড়া শিকারীরা এখন পালানোর পথ খুঁজছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের আকাশে হঠাৎ ড্রোনের ঝাঁক। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল 15টি আকাশপথ। আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 15টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন প্রতিহত করার চেষ্টা করল, তবু বেঁচে যাওয়া একটি ড্রোন এসে বিঁধল ফুজায়রার তেল স্থাপনায়। আগুন ধরে গেল। তেহরান কিন্তু এটিকে যুদ্ধ বলছে না, বলছে জবাব। মার্কিনীরা প্রজেক্ট ফ্রিডম নামে বাণিজ্যিক জাহাজ পাহারা দিতে হরমুজে ঢুকে পড়েছিল। ইরানের ভাষায় এটি ছিল অবৈধ অনুপ্রবেশ এবং অনুপ্রবেশকারীকে শিক্ষা দেওয়া তাদের অধিকার। ইরানের নৌবাহিনী সাফ জানালো তারা মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। কোনো ভনিতা নেই, কোনো লুকোচুরি নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হোয়াইট হাউসের পোডিয়ামে দাঁড়িয়ে অপারেশন এপিক ফিউরি সমাপ্তির ঘোষণা দিলেন। বললেন, আমরা লক্ষ্য অর্জন করেছি। কিন্তু কথার ফাঁকে ফাঁকে স্পষ্ট হয়ে গেল আমেরিকা আসলে গুটিয়ে নিচ্ছে তার লম্বা হাত। প্রজেক্ট ফ্রিডম চালু হওয়ার মাত্র একদিনের মাথায় ট্রাম্প সেটিও বন্ধ করে দিলেন। যে মিশন শুরু হয়েছিল হরমুজ খুলে রাখার দাবিতে, সেই মিশন শেষ হল ইরানের আগুনের মুখে। রিয়াদের কপালে ভাঁজ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন দুই নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে। একদিকে আমিরাতের প্রতি ভ্রাতৃত্বের প্রতিশ্রুতি, আরেকদিকে তেহরানের সঙ্গে ফোনালাপ। 6 মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি চীন সফরের মাঝখানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানকে ফোন করলেন। বেজিংয়ের ছায়ায় বসে রিয়াদ তেহরান কথোপকথন, এই ছবিটা নিজেই হাজার কথা বলে। রিয়াদ আমিরাতে হামলার নিন্দা করেছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মোহাম্মদ বিন সালমানের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, পরের লক্ষ্য কি সৌদি আরব? তাই হয়তো এক হাতে নিন্দার বিবৃতি, অন্য হাতে তেহরানের সঙ্গে কূটনীতির সুতো ধরে রাখা। ইরানের সাফ বার্তা। তেহরান এবার কাঁচের ঘরে থাকা প্রতিবেশীদের উদ্দেশ্যে বলল, কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। ইরানি সামরিক সূত্র সরাসরি হুঁশিয়ারি দিল আমিরাতকে, যদি ইসরায়েলের খেলার পুতুল হও তাহলে তোমার প্রতিটি স্থাপনা আমাদের লক্ষ্যবস্তু হবে। কোনো 1 ইঞ্চি আমিরাতি স্থাপনা নিরাপদ থাকবে না। জিসিসি, ইউরোপীয় ইউনিয়ন, কাতার সবাই নিন্দার ঝুড়ি খালি করছে, কিন্তু ইরান ভ্রুক্ষেপও করছে না। কারণ তেহরান জানে নিন্দার শব্দ বাতাসে মেলায়, কিন্তু হরমুজের নিয়ন্ত্রণ থাকে যার হাতে, বিশ্ব তেল বাজারের চাবিকাঠিও থাকে তার হাতে। দশকের পর দশক রুগ্ন রাষ্ট্র তকমা পরেও ইরান আজ প্রমাণ করছে কোণঠাসা সিংহ সবচেয়ে বিপজ্জনক। মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হচ্ছে, সৌদি আরব সমঝোতার পথ খুঁজছে, আমিরাত ক্ষতের হিসাব করছে, আর ইরান সে দাঁড়িয়ে আছে হরমুজের মুখে, ইতিহাসের বাঁকে নিজেই নিজের ভাগ্যের কর্ণধার হয়ে। হরমুজের নীল জলের নিচে এখন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে ইরানের নতুন অস্ত্র। চোখে দেখা যায় না, রাডারে ধরা কঠিন, কিন্তু যখন আঘাত করবে তখন বোঝার সময় থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড করে নৌবাহিনী হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা বিশেষ সাবমেরিন, যাদের নাম দেওয়া হয়েছে পারস্য উপসাগরের ডলফিন। ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক ভাষণে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই সাবমেরিনগুলো শুধু প্রদর্শনীর জন্য নয়, দীর্ঘ সময় সমুদ্রের গভীরে, সমুদ্র তলে অবস্থান করে শত্রুর জাহাজ বাঁধা দেয়া এবং প্রয়োজনে ধ্বংস করা, এটাই এদের কাজ। হরমুজের বিস্তীর্ণ জলরাশি জুড়ে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এই ডলফিনের দল। সম্প্রতি দেনা ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত এক অভিযানে এই সাবমেরিনগুলো জলের উপরে উঠে এসে প্রদর্শনীমূলক মহড়া দেখালো, তারপর আবার নিঃশব্দে মিলিয়ে গেল গভীরে, যেন সংকেত দিল, আমরা আছি, আমরা অপেক্ষা করছি। এটা শক্তির বার্তা, এটা ইরানের, আমাদের ঘরে ঢুকলে পরিণতি বুঝবে। উপর দিয়ে ইরান যখন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি দিচ্ছে, নিচে তখন ডলফিনেরা জলের তলায় জাল বুনছে। এটা কাকতালীয় নয়, এটা পরিকল্পিত কৌশল।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ঘোষণা করেছেন ইরানের ধৈর্যের সীমা শেষ। সামরিক মুখপাত্র সরাসরি বলেছেন পরবর্তী আঘাতের জবাবে শত্রুরা মুখোমুখি হবে নতুন অস্ত্র, নতুন যুদ্ধকৌশল এবং নতুন যুদ্ধক্ষেত্রের। সেই নতুন যুদ্ধক্ষেত্র কোথায়? হরমুজের অন্ধকার গভীরতায়, যেখানে আমেরিকার সবচেয়ে আধুনিক ডেস্ট্রয়ারও চোখ বন্ধ করে চলে। সাবমেরিন মোতায়েন মানে ইরান এবার খেলার নিয়ম বদলে দিচ্ছে। আকাশে যুদ্ধ হলে অ্যান্টি ড্রোন প্রযুক্তি আছে, জলের উপরে যুদ্ধ হলে রাডার আছে, কিন্তু সমুদ্রের তলায় সেখানে গেমটা সম্পূর্ণ আলাদা। ওয়াশিংটনের হিসাব কি মিলছে? আমেরিকা মে মাসের শুরু থেকে আগ্রাসী অবস্থানে আছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ থেকে উড়ে আসা F-18 সুপার হর্নেট, ইরানের তেলবাহী MT স্টার 3 ও MT সেডার 2 এর চিমনিতে নিখুঁত আঘাত করেছে। 4টি ইরানি জাহাজ অচল করা হয়েছে, 58টি বাণিজ্যিক জাহাজকে পথ বদলাতে বাধ্য করা হয়েছে। মার্কো রুবিও বলেছেন, লাল রেখা স্পষ্ট, আমাদের জাহাজে গুলি চালালে তুমি উড়ে যাবে। কিন্তু রুবিও যে হিসাব করেননি সেটা হলো জলের তলার ডলফিনকে আগে দেখতে হয়, তারপর গুলি চালানো যায়। দেখতে না পেলে কোনো লাল রেখাই কাজে আসে না। তেহরানের রাস্তায় এখন জাতীয়তাবাদের আবেগ টকবক করছে। যুদ্ধের দামামা বাজলে অনেকেই পতাকা হাতে রাস্তায় নামে, ইরানও তার ব্যতিক্রম নয়। সরকারের কঠোর অবস্থানে সমর্থন দিচ্ছেন লাখো মানুষ। হরমুজ এখন দুই রকম বিপদ বহন করছে, উপরে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ছায়া, নিচে ডলফিনদের নীরব টহল। ইরান এবার আর কোণঠাসা নয়, ইরান এবার কৌশলী। জলের উপরে যে হুঙ্কার দিচ্ছে, জলের নিচে সে জাল পাচ্ছে। পারস্য উপসাগরে এখন শুধু ঢেউ নেই, ডলফিন সাবমেরিনও আছে, এবং এই ডলফিনেরা শিকারের জন্য অপেক্ষা করতে জানে। 1945 সালের আগস্ট মাস, জাপানের হিরোশিমার আকাশে একটি বিমান, তারপর একটা ঝলক, মাত্র একটি বোমায় মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল 80,000 মানুষের জীবন। সেদিন থেকে পৃথিবীর প্রতিটি শক্তিশালী দেশ একটাই স্বপ্ন দেখতে শুরু করলো, আমার হাতেও যদি এই ক্ষমতা থাকতো। সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে বন্ধু ধোঁকা দিয়েছে বন্ধুকে, গুপ্তচর ঢুকেছে মিত্রের ঘরে, হানি ট্র্যাপে ফাঁসানো হয়েছে বিজ্ঞানীকে, আর কোথাও কোথাও নিজের দেশের মানুষকে বলির পাঁঠা বানানো হয়েছে। গল্পের শুরু 1938 সালে। জার্মান বিজ্ঞানীরা আবিষ্কার করলেন পারমাণবিক ফিশন, পরমাণু ভেঙে অকল্পনীয় শক্তি বের করার পদ্ধতি। সেই খবর পৌঁছে গেল আইনস্টাইনের কানে। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন আমেরিকার প্রেসিডেন্টকে, হিটলার এই জ্ঞান দিয়ে পৃথিবী শেষ করে দিতে পারে। শুরু হলো ম্যানহাটন প্রজেক্ট। আমেরিকা, ব্রিটেন, কানাডার সেরা বিজ্ঞানীরা একসঙ্গে, অঢেল অর্থ, গোপন ল্যাব। 1945 সালে নিউ মেক্সিকোতে প্রথম পরীক্ষায় সাফল্য, আর তারপরেই হিরোশিমা, নাগাসাকি। যুদ্ধ শেষ হলো, কিন্তু নতুন এক রেস শুরু হলো। যুদ্ধে আমেরিকার মিত্র ছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু পর্দার আড়ালে চলছিল অন্য খেলা। আমেরিকান বিজ্ঞানীরা গবেষণাপত্র প্রকাশ বন্ধ করে দিল। মস্কো বুঝল কিছু একটা লুকানো হচ্ছে। সোভিয়েত গোয়েন্দারা ম্যানহাটন প্রজেক্টে ঢুকে পড়ল, চুরি করলো নকশা, তথ্য, হিসাব। কিন্তু আমেরিকাও কম চালাক ছিল না। সেই গুপ্তচরদের ডাবল এজেন্ট বানিয়ে ভুল তথ্য পাঠাতে শুরু করলো মস্কোতে। সোভিয়েত বুঝলো ফাঁকিটা, নিজেদের গবেষণা নিজেরাই করলো। 1949 সালে কাজাখস্তানের মরুভূমিতে বিস্ফোরণ, আমেরিকার একচেটি আধিপত্য শেষ, শুরু হলো ঠান্ডা যুদ্ধ। ব্রিটেন আমেরিকার আগেই গবেষণা শুরু করেছিল 1940 সালে, জার্মান থেকে পালিয়ে আসা বিজ্ঞানীদের নিয়ে। তারপর যুদ্ধের প্রয়োজনে সব গবেষণা তুলে দিল আমেরিকার হাতে চুক্তির বিনিময়ে। চুক্তিতে লেখা ছিল প্রযুক্তি ভাগ হবে, কিন্তু যেই আমেরিকা বোমা বানিয়ে ফেললো, চুক্তি ছিঁড়ে ফেললো, মুখের উপর না বলে দিল। পিঠে ছুরি খেয়েও ব্রিটেন দমেনি, নিজেই শুরু করলো আবার। 1952 সালে অস্ট্রেলিয়ার কাছে সমুদ্র পরীক্ষা সফল। ফ্রান্সকে পারমাণবিক পথে ঠেলে দিয়েছিল অপমান। সুয়েজ খালের লড়াইয়ে রাশিয়া পারমাণবিক হুমকি দিয়েছিল, আমেরিকা অর্থনৈতিক চাপ দিয়েছিল। ফ্রান্সকে পিছু হটতে হয়েছিল লেজ গুটিয়ে। সেই লজ্জার জবাব দিল 1960 সালে সাহারা মরুভূমিতে বিস্ফোরণ। চীনের গল্পটা আরো নাটকীয়। কোরিয়ান যুদ্ধে আমেরিকা পারমাণবিক হুমকি দিয়েছিল। মাও সে-তুং বুঝলেন অস্ত্র না থাকলে সম্মান নেই। সোভিয়েত প্রথমে সাহায্য করলো, তারপর মাঝপথে সব বিজ্ঞানী ফিরিয়ে নিল। চীন একাই লড়ল। 1964 সালে পরীক্ষার নাম রাখলো 596, কারণ 1959 সালের জুনে রাশিয়া ছেড়ে গিয়েছিল।
ইসরায়েল আজও স্বীকার করে না পরমাণু অস্ত্র আছে কিনা, কিন্তু বিশ্ব জানে। 1986 সালে মোর্দেচাই ভানুনু নামের এক প্রযুক্তিবিদ ব্রিটিশ সংবাদপত্রে সব ফাঁস করে দিলেন। ছবি, নথি, গোপন তথ্য। মোসাদ হানি ট্র্যাপ পাতল এক নারী গোয়েন্দা তাকে প্রেমের ফাঁদে ফেলে রোম থেকে ইসরায়েলে নিয়ে গেল। 18 বছর কারাগার। আজও পাহারায় জীবন কাটাচ্ছে ভানুনু। কিন্তু জানা গেল কেনেডি বেঁচে থাকতে ইসরায়েলকে আটকে ছিল। কেনেডি নিহত হওয়ার পর পথ পরিষ্কার হলো। 1967 সালে ইসরায়েল নীরবে কাজ সারল। ভারত শান্তির মুখোশ পরে কানাডা আমেরিকা থেকে চুল্লি আনলো। পর্দার আড়ালে চলল অন্য কাজ। 1974 সালে রাজস্থানের মরুভূমিতে বিস্ফোরণ, নাম দিল স্মাইলিং বুদ্ধ। দক্ষিণ আফ্রিকা বর্ণবাদের কারণে একা হয়ে গিয়ে বোমা বানালো। তারপর সোভিয়েত পতনের পর নিজেই ধ্বংস করলো। ইতিহাসে একমাত্র দেশ। পাকিস্তানের পথ দেখিয়েছিলেন আব্দুল কাদির খান। নেদারল্যান্ডের ল্যাব থেকে চুরি করা নকশা নিয়ে দেশে ফিরলেন। চীনের সাহায্য, আমেরিকার চোখ বন্ধ। 1998 সালের রাশকোহের পাহাড়ে পরীক্ষা। আর উত্তর কোরিয়া মিসাইল ছিল, পরমাণু ছিল না। পাকিস্তানের কাছ থেকে পরমাণু প্রযুক্তি বদলে দিল মিসাইলের নকশা। 2006 সালে প্রথম পরীক্ষা। 10টা দেশের 10টা গল্প। প্রতিটিতে বিশ্বাসঘাতকতা, গোপনীয়তা আর অপমানের আগুনে জন্ম নেওয়ার সংকল্প। কিন্তু এই রেস কি শেষ হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন পরের নম্বর ইরানের। মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল তাকে ঠেকাতে মরিয়া। আর ইরান যদি সফল হয়, সৌদি আরবের যুবরাজ MBS আগেই বলে রেখেছেন, আমরাও পিছিয়ে থাকবো না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলাটা এখনো চলছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় ছিল আগুনের উপর বসে পাশা খেলার মতো। কিন্তু এবার যে চাল পড়েছে সেটা শুধু সাহসী নয়, অনেকের চোখে একেবারে বেপরোয়া। সংযুক্ত আরব আমিরাত, তেল চকচকে মরুর দেশ, ইরানের বেসামরিক অবকাঠামোয় সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুনিয়ার মানচিত্রে যে দেশটার অস্তিত্ব মাত্র 50 বছরের, সে এখন চোখ রাঙাচ্ছে হাজার বছরের পুরনো সভ্যতার দেশ ইরানকে। বাঘের গায়ে হাত দিয়া আর যাই হোক, বুদ্ধিমানের কাজ নয়। বিশ্লেষক রবার্ট ইনল্যাকিশ বলছেন, আমিরাত নিজেকে উদ্ভাবন, শান্তি আর সহনশীলতার দেশ হিসেবে সাজিয়ে রাখলেও পর্দার আড়ালে সম্পূর্ণ অন্য খেলা চলছে। দুবাইয়ের কৃত্রিম স্কাইলাইনের মতো কৃত্রিম এই ভাবমূর্তি। আবুধাবির শাসকরা বিশাল তেল সম্পদের জোরে একটা মুখোশ পড়েছেন, আর সেই মুখোশের পেছনে চলছে এক সুদূর প্রসারী কৌশলের বাস্তবায়ন। সেই কৌশলের নাম ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানকে কোণঠাসা করা। আমিরাতের সবচেয়ে চালাক চাল হলো নিজেকে একই সাথে নিরপেক্ষ ও ভুক্তভোগী দেখানো আর ভেতরে ভেতরে সক্রিয় যোদ্ধার ভূমিকা পালন করা। একদিকে তারা বিশ্বমঞ্চে বলছে আমরা শান্তি চাই, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটকে ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিচ্ছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ একীভূত। এমনকি আমিরাতের মালিকানাধীন উইং লুং 2 ড্রোন ইরানের আকাশসীমা পর্যবেক্ষণ করে ইসরায়েলকে তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ। দুমুখ সাপের মতো এই নীতি, একদিকে হাসি মুখ, আরেকদিকে বিষ দাঁত। ইরান ইসরায়েল দ্বন্দ্বেই থামেনি আমিরাত। লিবিয়া, ইয়েমেন, সুদান, 3টি দেশে ছায়াযুদ্ধে সক্রিয়ভাবে জড়িত আবুধাবি। সুদানের RSF বাহিনীকে মদত, ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা। সবকিছুর পেছনে একটাই লক্ষ্য, প্যান আরব ও প্যান ইসলামিক যে কোনো ঐক্যের মেরুদণ্ড ভেঙে দেয়া। মুসলিম ব্রাদারহুড বা ইসরায়েল আমেরিকার আধিপত্যকে যে কেউ চ্যালেঞ্জ করুক, আমিরাত তাদের বিরুদ্ধে। এটা লুকানো নীতি নয়, এটা আমিরাতের প্রকাশ্য এজেন্ডা। আব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে শুধু নিজেরাই ইসরায়েলের সাথে চুক্তি করেনি, সুদান আর মরক্কোকেও সেই পথে টেনে এনেছে। এ যেন আগুনে তেল ঢালার প্রতিযোগিতায় নেমেছে আমিরাত, নিজের হাত পুড়বে কিনা সেই হিসাব না করে। চারপাশে তাকালে ছবিটা আরো স্পষ্ট হয়। ওমান সরাসরি না বলে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের মাটি ব্যবহার করা যাবে না। কাতার নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু আমিরাত তারা ইরানকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে উত্তেজনার আগুনে ফুঁ দিচ্ছে। লিটল স্পার্টা এই নামে নিজেদের ডাকতে ভালোবাসে আমিরাত। আঞ্চলিক পরাশক্তি হওয়ার স্বপ্ন তাদের, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাক অনেক। ইরান হলো এমন একটি দেশ যে দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেও টিকে আছে, যার হাত অনেক দূর পর্যন্ত পৌঁছায়, লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া। আমিরাতের তেলের কূপ আর পর্যটন শিল্প ইরানের একটি সফল পাল্টা আঘাত সইতে পারবে কিনা সেটা ভাববার বিষয়। বাঘের গায়ে হাত দিলে বাঘ ঘুরে দাঁড়ায়, সেই পুরনো সত্যটা আমিরাত ভুলে গেছে কিনা সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমিরাত কি শুধু ঘুঁটি চালছে নাকি নিজেই ঘুঁটি হয়ে যাচ্ছে?